এলপিজি ওনার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, ওরা আমদানি করেন, ওরা এটা গুদামজাত করেন এবং ওটা বটলিং করেন। ওরা আমদানি করতে পারে না হচ্ছে মার্কিন নিষেধাজ্ঞার জন্য। ডোমেস্টিক গ্যাস প্রোডাকশন কমে যাচ্ছে, এখন কিন্তু বাধ্যবাধকতা হয়ে যাবে। সৌরবিদ্যুৎ যদি না হয় তাহলে কিন্তু ব্যাপক লোডশেডিং হবে। এলপিজি সমস্যার সমাধান এলপিজির যেটা সমস্যা সেটা হচ্ছে ওই যে অ্যাগেন এলপিজির 98% বেসরকারি খাতে, মাত্র 2% হচ্ছে সরকারি খাতে। তো এই জন্য এটা ওই যেটা বললাম যে বেসরকারিভাবে ওনারা আমদানি করেন, এলপিজি ওনার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, ওরা আমদানি করেন, ওরা এটা গুদামজাত করেন এবং ওটা বটলিং করেন। তো এখন ওদের কি যে দেখা গেল যে ওরা আমদানি করতে পারে না হচ্ছে মার্কিন নিষেধাজ্ঞার জন্য। তো ইরান থেকে আপনি জানেন যে ইরান থেকে এবং রাশিয়া থেকে গ্যাস মানে জ্বালানি আমদানিতে আমেরিকার একটা নিষেধাজ্ঞা আছে। তো এই নিষেধাজ্ঞা সত্ত্বেও শোনা যায়, অভিযোগ আছে যে কিছু কিছু বাংলাদেশি প্রতিষ্ঠান এইসব দেশ থেকে, ইরান থেকে ইন পার্টিকুলার, এই যে এলপিজি আনতো এবং ওইটা একটা তো এখন ওরা করছে কি যে ওই যে জাহাজগুলোকে পরিবহন করতে সেগুলোকে এম্বার্গোর আওতায় আছে। তো এখন যে লোকটা ওই এলপিজি আনতো, তো সে তো শুধু ওই সোর্স থেকে ডিপ্রাইভড হয় না, ওই জাহাজগুলোর থেকেও ডিপ্রাইভড হয়। জাহাজগুলোর ফিউচার তো ব্লক হয়ে হ্যাঁ, না এখন হচ্ছে কি এই জন্য এটা ডাইভার্সিফাই করে অন্য জায়গা থেকে। তো এগুলো তো একটা সময় সাপেক্ষ ব্যাপার, আজকে বললেই তো কালকে হবে না, কারণ ওদেরও তো আগের কমিটমেন্ট আছে। কোনো প্রজেকশন করা যায় কতদিনের ভিতরে আমরা আশা করছি যে রোজার আগে এটা স্মুথ অবস্থায় চলে আসবে, সহনীয় অবস্থায় চলে আসবে। এই মুহূর্তে আমাদের জ্বালানি নিরাপত্তা কেমন, ভবিষ্যৎটা কোন দিকে যাচ্ছে? আমাদের জ্বালানি নিরাপত্তাটা যেটা বললাম যে আমাদের রিনিউয়েবল এনার্জি নিয়ে কথা হয়েছে কিন্তু কোনো কাজ হয় না। কিন্তু জ্বালানি নিরাপত্তা করতে হলে প্রথমেই রিনিউয়েবল এনার্জি যেতে হবে, এবং এইটার প্রতিবন্ধক কিন্তু আমাদের আমলারা, ওরা এটা চায় না, ইঞ্জিনিয়াররা এরা চায় না। মেগা প্রকল্প হলে, বড় পাওয়ার প্ল্যান্ট হলে অনেক বেশি টাকা ঘুষ পাওয়া যাবে, কিন্তু এই যে যেমন আমরা একটা এখন প্রকল্প করছি যে সব সরকারি বিল্ডিংয়ের উপরে লাগাতে হবে, কি বলে, সোলার প্যানেল লাগাতে হবে, সরকারি বিল্ডিং, সরকার টাকা দেবে। এরপরেও ওরা এটাতে আগ্রহী না, কারণ ওই যে যেটা বললাম যে একটা করলে হয়তো 2 লাখ টাকার একটা 3 লাখ টাকার একটা ছোট, তো এইটা থেকে কত টাকাই বা সে পাবে। কিন্তু একটা যদি বড় পাওয়ার প্ল্যান্ট হয় তাহলে তো বিরাটই একটা বড় ট্রান্সমিশন লাইন, আর এগুলো তো হলে একই জায়গাতেই হয়। তো ওই জন্য এগুলো হচ্ছে আমরা বারবার ওই টেন্ডারকে বাধাগ্রস্ত করতেছে। তারপরে যারা দুর্নীতিপরায়ণ ব্যবসায়ী আছে তারাও এটাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করতেছে, এই যে নবায়নযোগ্য শক্তি। বাট আমরা এটা স্টার্ট করে দিয়ে গেছি। আর কি চ্যালেঞ্জ আছে নবায়নযোগ্য ক্ষেত্রে? যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে মাইন্ডসেট, মানে লোকে বুঝতে হবে যে এটা ছাড়া উপায় নেই। কেউ বলে থাকেন আপনি যে মন্ত্রণালয়টা এখন দেখভাল করেন এটা জীবাশ্ম জ্বালানি মন্ত্রণালয়ের, আসলে এর খোল নলসে পাল্টে ফেলে মাইন্ডসেটটাও চেঞ্জ করা দরকার। আসলে তাই, কিন্তু এখন হচ্ছে কি যে এখন এমন একটা পর্যায়ে চলে আসছে যে আমাদের ডোমেস্টিক গ্যাস প্রোডাকশন কমে যাচ্ছে, তারপরে আমাদের যে এলএনজি ওটাও আমরা আমদানিরও আমরা লিমিটে পৌঁছে গেছি। এখন কিন্তু বাধ্যবাধকতা হয়ে যাবে। যেমন আপনার যদি সৌরবিদ্যুৎ যদি না হয় তাহলে কিন্তু ব্যাপক লোডশেডিং হবে। এখন শীতকালেও লোডশেডিং হচ্ছে। হ্যাঁ, ওই যে বললাম যে ওই হয় না, ওই যে যেটা বললাম যে আমাদের গ্যাস কমে যাচ্ছে, আমাদের ওই যে আমদানি আর করছে, আমরা ম্যাক্সিমাম গত বছর আমরা 84 জাহাজ এলএনজি আমদানি করছিলাম, এই বছর আমরা 109টা জাহাজ, আর আমরা ক্যাপাসিটি হচ্ছে 115। তো সুতরাং আমাদের তার বেশি সুযোগ নেই। তো ওই জন্য নবায়নযোগ্য শক্তিই কিন্তু আমাদের এর সঙ্গে জ্বালানি নিরাপত্তার প্রধান কাঠিয়ে হবে এটা। এবং শুধু সেখানে না, এখানে না, সর্বত্র ইন্ডিয়াতে 50%-এর কাছে চলে গেছে, শ্রীলঙ্কাতে 75%-এর কাছে চলে গেছে, পাকিস্তানের শুধুমাত্র আমরাই হচ্ছে 2-3-4%। তো ওই জন্য জ্বালানি নিরাপত্তাটা এটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমাদের সম্ভাবনা আছে কেমন? সম্ভাবনা একটা জিনিস হচ্ছে কি যে আমাদের যেটা সেটা হচ্ছে আমাদের এটা তো লাগে, জায়গা লাগে। আমার তো উই আর নট ল্যান্ড অ্যাবান্ডেন্ট কান্ট্রি না, আমার তো ভূমি স্বল্পতা আছে।
ওই জন্যই আমরা বলছি ছাদগুলোকে ব্যবহার করা। তারপরে হচ্ছে যে এইটার ব্যয়বহুল, আমরা বলছি যে তোমরা ইয়ে করাবে না, ব্যাটারি লাগবে না। তোমরা যখন আমরা বলছি এটা নেট মিটারিং সিস্টেম হবে, যে তোমরা গ্রিডের সঙ্গে কানেক্ট করবা, উদ্বৃত্তটুকু তুমি সরকারের কাছে সরকারে বিক্রি করবা। মানে এখনটা হচ্ছে কি বিদ্যুতের কনজিউমার, আগে আমরা বলতাম বিদ্যুতের গ্রাহক, এখন বলে বিদ্যুতের প্রজিউমার। কনজিউমারই সে প্রডিউস করবে, গ্রিডে বিক্রি করবে, আবার গ্রিড থেকে এটা একটা আর্নিং সোর্সও হতে পারে সবগুলো ফ্যামিলির। পাকিস্তান টাকিস্তানে অনেক জায়গাতে এটা। তাহলে আমরা একটা সামাজিক আন্দোলনের মাধ্যমে সবাইকে এনগেজ করতে পারি, এটাই করতে হবে। তো ওই জন্য যেমন ধরেন এই যে নতুন যিনি আসবেন তাকে কিন্তু আমি এইটাই বলবো যে তোমার যদি আপনার যদি একটা জিনিসে জোর দিতে হয় সেটা হচ্ছে নবায়নযোগ্য শক্তি। এখানে জোর দিতে পারলে, আপনি যে এলএনজি আমদানির কথা বলছিলেন, আপনার বইতে আছে যেটা হলো এলএনজি আমদানি নিয়ে কোনো শঙ্কা এবং করণীয় কি, একটা চ্যাপ্টার আলোচনা করেছেন, এটা বইটা আগে লেখা। তো এখন আমাদের এলএনজি নিয়ে কোনো এলএনজি বললাম তো যে আমাদের তো ইনফ্রাস্ট্রাকচারটা এখন আর নাই। দুইটা এফএসআরইউ আছে, ওই দুইটা এফএসআরইউর যে ক্ষমতা আছে সেটাতে, কিন্তু আমাদের তো আরও দরকার, সুতরাং আমাদের এক নতুন এফএসআরইউ লাগবে। এবং যদি জ্বালানির এই আপনি যেটা বলছিলেন নবায়নযোগ্য শক্তিতে যদি আমরা রূপান্তর করতে না পারি, তাহলে ইকোনমিক ট্রান্সফরমেশনটা আমাদের কেমন হবে তখন? না, তো তখন ওই বিদ্যুতের ঘাটতি ঘটবে। কারণ এখন যদি আপনি নবায়নযোগ্য যদি করেন, তাহলে হয় কি যে আপনি যে জ্বালানিটা আপনি বিদ্যুৎ উৎপাদন ব্যবহার করতে, সেটা আপনি শিল্পে দিতে পারবেন। তো ওই জন্যই আমাদের মুক্তির উপায়টাই হচ্ছে নবায়নযোগ্য শক্তি, বিশেষ করে সোলার।